১৭ বছর পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারই প্রত্যাবর্তনে দেশের রাজনীতিতে বিদ্যমান শূন্যতা পূরণ হবে বলে মনে করছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। পাশাপাশি স্বাগত জানিয়ে শুভেচ্ছা বার্তা দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। দীর্ঘ প্রবাস জীবনের অবসান ঘটিয়ে দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজনৈতিক অঙ্গনে তার এই প্রত্যাবর্তনকে গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে দেখা হচ্ছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ফেসবুকে জানান, বাংলাদেশের রাজনীতিতে সত্যিকার অর্থেই কিছু রাজনৈতিক শূন্যতা রয়েছে, যা তারেক রহমান আশায় পূরণ হবে। তারেক রহমানের দেশে ফেরাকে স্বাগত জানিয়েছে জামায়াতে ইসলামী। দলটির আমির এক শুভেচ্ছা বার্তায় বলেন, এই প্রত্যাবর্তন দেশের রাজনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে। এনসিপি প্রধান নাহিদ ইসলাম বলেন, দীর্ঘদিন পর একজন বড় রাজনৈতিক নেতার দেশে ফেরা গণতান্ত্রিক রাজনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। দলটির আরেক নেতা সার্জিস আলম বলেন, রাজনৈতিক ক্রমধারার এক গুরুত্বপূর্ণ সময়ে গুরুত্বপূর্ণ চরিত্রে তিনি আজ দেশে এসেছেন। ২৪-এর অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে তাকে স্বাগত জানাই। শুভেচ্ছা জানিয়েছেন খেলাফত মজলিস ও জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের সহ বিভিন্ন দলের নেতারাও। মাহিমা হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে আলোচনা করতে গুলশান থেকে যুক্ত হচ্ছেন রাজনৈতিক বিশ্লেষক ব্যারিস্টার মাহবুবুর রহমান এবং আরও আছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। শুরুতেই যাচ্ছি ব্যারিস্টার মাহবুবুর রহমানের কাছে এবং আপনার কাছে প্রশ্ন হচ্ছে, এই তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন নিয়ে আপনার কি পর্যবেক্ষণ? জি, আমি নিজেও তার সাথে লন্ডন থেকে ফিরেছি একই ফ্লাইটে, এবং পর্যবেক্ষণটা আমি দুইভাবে যদি বলি, একটা হচ্ছে যে ব্রিটেনে তারেক রহমানের ১৭ বছরের যে নির্বাসিত জীবন, তার প্রস্তুতি, এবং তিনি বাংলাদেশে ফেরার পরে তার যে অনুভূতি, তার যে উচ্ছ্বাস এবং জনগণের প্রতি তার যে প্রতিশ্রুতি, সেটার দুই রকমের ব্যাখ্যা হতে পারে। প্রথমত, তিনি ২০০৮ সালে যখন ব্রিটেনে তাকে নির্বাসনে পাঠানো হয়, চিকিৎসার জন্য হোক অথবা যেভাবেই হোক, জোর করেই তাকে পাঠানো হয়েছিল এবং তাকে আসতে দেওয়া হয়নি। তখন কিন্তু তিনি বসে থাকেননি। প্রথম ৫ বছর তিনি চিকিৎসা নিয়েছেন। এরপরে তিনি প্রস্তুতি নিয়েছেন মূলত বাংলাদেশে তার রাজনীতি, তার দর্শন, তার চিন্তাকে জনগণের মাঝে আহ, এক কথায় ছড়িয়ে দেওয়ার জন্য। আপনারা দেখবেন যে ২০১৫ সালে যখন তাকে তার বক্তব্য প্রচারে যখন নিষেধাজ্ঞা দেওয়া হয়, তখন কিন্তু অল্টারনেটিভ ওয়েতে তিনি বাংলাদেশের মানুষের কাছে পৌঁছার চেষ্টা করেছেন। যখন কেউ ২০১৮ সালের নির্বাচনের পরে যখন মানুষ মোটামুটি একদমই ফেসিবাদের অভ্যস্ত হয়ে গেছিল, তখনও কিন্তু তিনি মানুষকে আশা দেখিয়েছেন। আমি জাস্ট ইভেন্ট বলছি এই জন্য যে ২০২২ সালে যখন মানুষ বাংলাদেশে সবাই মনে করছিল যে এই ফেসিস্টরা শিগগির কোনো শেষ হবে না এই ফেসিজমের, তখন কিন্তু তিনি সেই তার ২৭ দফা ঘোষণা করেন যে বাংলাদেশে একটা রাষ্ট্র সংস্কারের ২৭ দফা, এবং ২০২৩ সালে তিনি ৩১ দফা ঘোষণা করেন যে নতুন রাষ্ট্র কিভাবে আমরা গঠন করতে পারি, নতুন বাংলাদেশ কিভাবে গঠন করা যায়। তো এই যে তার প্রস্তুতি, এই প্রস্তুতি তিনি নিয়েছেন মূলত ব্রিটেনে একটা উন্নত রাষ্ট্র। আপনি জানেন যে যে ভাষণ তিনি দিয়েছেন, সেই ভাষণের মাধ্যমে তিনি কি বার্তা দেওয়ার চেষ্টা করেছেন সেই বিষয়ে আপনার কাছে জানবো। আমি আবারও ফিরবো আপনার কাছে, রাশেদ খানের কাছে যেতে চাই এবং আপনার কাছে জানতে চাইবো যে তারেক রহমানের দেশে ফেরার রাজনীতিতে কি ধরনের গুণগত পরিবর্তন আসবে বলে চিন্তা করছেন বা আশা করছেন। ধন্যবাদ। সবাইকে শুভেচ্ছা। আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি দেশে ফিরেছেন। তার এই দেশে ফেরা, এটা আমার কাছে অত্যন্ত মনে হয়েছে যে রাজকীয় এবং ঐতিহাসিক। যেভাবে মানুষ সেখানে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছে, শুধুমাত্র বিএনপির নেতাকর্মী নয়, সেখানে সাধারণ মানুষ থেকে শুরু করে অনেকেই অংশ নিয়েছে এবং তাকে দেখার জন্য মানুষের ব্যাপক ভিড় আমরা দেখেছি। এবং আজকে সারাদিন সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বাংলাদেশের গণমাধ্যমগুলো সবখানে কিন্তু মানুষের নজর ছিল জনাব তারেক রহমান কি বলে। তো আমি তাকে সাধুবাদ জানাই। বাংলাদেশে তিনি দীর্ঘ সময় পরে ফিরেছেন এবং তাকে স্বাগত জানাই। তিনি দেশে ফেরার পরে আমি মনে করি বাংলাদেশের রাজনীতির অনেক পরিবর্তন হবে এবং আমি অনেকগুলো বক্তব্যে সবসময় যেটি বলে আসছি, যেহেতু জনাব তারেক রহমানের সাথে আন্দোলন সংগ্রামের কারণে তিনি দেশের বাইরে
নির্বাসিত জীবনযাপন করলেও আমরা যেহেতু বিএনপির সাথে যুগপৎ আন্দোলনে ছিলাম, তার সাথে কথা বলার, আলোচনা করার বা বিভিন্ন ইস্যুতে সমন্বয় করার সুযোগ হয়েছে। তো সেই জায়গায় আমার কাছে মনে হয়েছে যে তিনি আসলে আহ, কিছুটা ব্যতিক্রম ধর্মী চিন্তা করছেন, এবং যে কথা তিনি বলেছেন যে উই হ্যাভ এ প্ল্যান, যে কথা তিনি আসলে খুব স্পষ্টভাবে জোরালো কণ্ঠে বলেছেন যে তার একটি স্বপ্ন আছে, একটি পরিকল্পনা আছে। তো আমার কাছে মনে হয় যে সেই পরিকল্পনা হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে ধরনের স্বপ্ন দেখেছিলেন, বাংলাদেশকে পরিবর্তন করা, গরিব দুঃখী মেহনতি মানুষের কিভাবে তাদের ভাগ্যের উন্নয়ন ঘটানো যায় সেই কাজগুলো করা। এর অংশ হিসেবে আপনি নিশ্চয়ই জানেন যে খাল কাটা কর্মসূচি, কৃষির উন্নয়ন, মধ্যপ্রাচ্যে শ্রমিকদেরকে পাঠানো, অর্থাৎ বাংলাদেশকে কিভাবে আসলে নতুন আঙ্গিকে সাজানো যায় সেই কাজটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান করেছিলেন। তবে তাকে যেভাবে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে, তার বাবার পুরোপুরি স্বপ্ন কিন্তু এখনো পর্যন্ত পূরণ হয়নি। সে জায়গায় জনাব তারেক সেই রহমান স্বপ্নকে অবশ্যই আমি বাস্তবায়ন আশাবাদী। করারই তিনি আশা করছেন, এমনটাই আমরা মনে করতে পারি সেই ভাষণ থেকে। এবং আমি ব্যারিস্টার মাহবুবুর রহমানের কাছে যেতে চাই আরো একবার, যেটা বলছিলাম এর আগে, যে 17 বছর পর দেশে ফিরে যেই ভাষণ তিনি দিয়েছেন, সেই ভাষণের মাধ্যমে কি বার্তা তিনি দিয়েছেন এবং কিভাবে বিশ্লেষণ করবেন সেই ভাষণকে? এই ভাষণটিকে আমি বলবো বলবো যে একটা ইনক্লুসিভ ভাষণ দিয়েছেন, মানে হচ্ছে বাংলাদেশের সকল শ্রেণীর মানুষের জন্য, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে, পাহাড়ি, উনি বলেছেন যে পাহাড়ি, সমতল, সবার জন্য আমি একটি ইনক্লুসিভ সোসাইটি গড়ে তুলতে চাই, সবার জন্য কাজ করতে চাই, যাতে সবাই শান্তিতে থাকতে পারে। তার মানে এই যে মেসেজটি, এই মেসেজটি হচ্ছে কি, যে যখন বাংলাদেশে একটি আহ, রাজনৈতিক নেতৃত্বের যে একটা শূন্যতা দেখা দিয়েছে, বিশেষ করে গত ফ্যাসিস্ট শাসনের অবসানের পরে এবং জুলাই বিপ্লবের পরবর্তী সময়ে আমরা লক্ষ্য করছি যে একটা নির্বাচিত সরকারের জন্য সবাই চিন্তা করছেন, এবং একটা নিরাপত্তাহীনতা মানুষের মধ্যে আছে। এই সময় তিনি বলছেন যে আমি সকলের নিরাপত্তা নিশ্চিত করতে চাই, সেখানে ধর্ম নয়, বর্ণ নয়, অন্য কিছু নয়। আবার একই সাথে তিনি বলেছেন যে তরুণ সমাজকে দিয়েই আমরা নতুন রাষ্ট্র গঠন করতে চাই, এবং সেখানে তিনি কিন্তু আবার বলেছেন যে আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত রাখতে হবে। তার মানে হচ্ছে কি, যেই মেসেজগুলো বাংলাদেশের মানুষ শুনতে চায়, মানুষ যেই কাজগুলো কোনো নেতার কাছ থেকে চায় ইন ফিউচার করবে, সেগুলো তিনি বলেছেন। এবং সেখানে একটা মেসেজ আমি শুধু বলতে চাই, এই জন্য জনগণের কাছেও তিনি কিন্তু বলেছেন, দিস ইজ নট এ ভিশন, দিস ইজ আ প্ল্যান। তার মানে হচ্ছে কি, ভিশন মানে হচ্ছে কি, আপনি যে কোনো কিছু চিন্তা করতে পারেন যে আমি এটা করব, সেটা বাস্তবায়ন নাও হতে পারে, কিন্তু উনি বলছেন যে আমার প্ল্যান, আমি এই প্ল্যানগুলো করব, বাস্তবায়ন করব। প্ল্যান মানে হচ্ছে কি, যে আপনি বাস্তবায়ন করবেন। যেমন উনি কিন্তু বলেছেন যে 31 দফা বলেছেন, আবার কিন্তু উনি ছোট 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 করে বলছেন যে আমি করাপশন নিয়ে কিভাবে করাপশন বন্ধ করব। উনি বলছে করাপশনের লাগাম টেনে ধরবো। উনি যখন বলছেন যে আপনার প্রতিবেশী দেশের সাথে আহ, সম্পর্কের বিষয়, উনি বলছে আধিপত্যবাদের বিরোধী যে লড়াইটি, সেটা আমাদের থাকতে হবে। যেটা আপনি দেখবেন বেগম খালেদা জিয়া তার প্রত্যেকটি বক্তৃতায় দেখবেন যে 1/3 বক্তব্য থাকতে হচ্ছে আধিপত্যবাদের যে এই যে ট্রানজিট, ট্রান্সশিপমেন্ট, এসব কিছু নিয়ে বক্তব্য থাকতো। তা হচ্ছে এবং কি, তারেক আজকের এই রহমানের যে ভাষণের মাধ্যমে মেসেজটা, কিন্তু তিনি ছোট ছোট করে সবগুলো বিষয় নিয়ে বলেছেন। আমি আবারও ফিরবো আপনার কাছে এবং রাশিদ খানের কাছে আরো একবার যেতে চাই। রাজনৈতিক দলগুলো তারেক রহমানের দেশে ফেরাকে স্বাগত জানিয়েছে। এর মধ্য দিয়ে কি রাজনৈতিক যে সংকট ছিল, সেই সংকটের কি অবসান হবে বলে মনে করেন? ধন্যবাদ। আমার আগে বক্তব্য শেষ করে আপনার প্রশ্নের উত্তর আমি দিব। তো আমি যেটি বলছিলাম যে জনাব তারেক রহমান তার বাবার স্বপ্ন পূরণে এবং বাংলাদেশের জনগণের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণে তিনি রাষ্ট্রের সংস্কার এবং বিশেষ করে 24শে জুলাই গণঅভ্যুত্থানে যে ধরনের অন্যায় গণহত্যা পরিচালিত হয়েছে, সেই গণহত্যার বিচার, এবং একই সাথে তিনি দেশে ফেরার কারণে নির্বাচন নিয়ে যে ধরনের আশঙ্কা ছিল, আমার কাছে মনে হয় সেই আশঙ্কা কেটে গেছে। তারপরেও তো বলা যায় না, নানান মহল নানান ধরনের চক্রান্ত করছে, বিশেষ করে অদৃশ্যমান শক্তির যে তৎপরতা, সেটা তো কখনোই থামবে না। কারণ আমরা দেখেছি 16 বছরে কিভাবে আসলে শেখ হাসিনা ফেসিবাদ কায়েম করেছিল, সেটা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার নির্মূল করতে পারেনি। আর আপনি যে প্রশ্ন করলেন, দেখেন, রাজনৈতিক দলগুলো তাকে স্বাগত জানিয়েছে, এবং আমি দৃঢ় বিশ্বাস করি যে তিনি দেশে ফিরে আসার কারণে সংকট কিছুটা হলেও কেটে যাবে। তবে পুরোপুরি তো আসলে কাটানো সম্ভবপর নয়। তবে এটি অত্যন্ত ইতিবাচক যে জনাব তারেক রহমানকে প্রত্যেকটা দল মত নির্বিশেষে যেভাবে আসলে তাকে গ্রহণ করেছে, তাকে অভিনন্দন জানিয়েছে, তার প্রতি আসলে প্রত্যাশা রেখেছে। এবং আমি যেটা দেখছি যে আন্তর্জাতিক গণমাধ্যম তারাও কিন্তু যেভাবে উল্লেখ করছে যে তারেক রহমান আগামী সম্ভাব্য প্রধানমন্ত্রী। এবং এইটা আসলে কেন, এই অনুমানটা বা এই ধরনের আকাঙ্ক্ষার জায়গাটা কিভাবে তৈরি হলো, আজকে যেভাবে মানুষের উপস্থিতি, বাংলাদেশের ইতিহাসে আমার কাছে মনে হয় না যে আর কোনো নেতার আগমন বা
বাংলাদেশে ফেরাকে কেন্দ্র করে আসলে এত মানুষের উপস্থিতি আমরা লক্ষ্য করেছি। বিশেষ করে তারেক রহমান ১৬ বছরে যেভাবে আসলে দূরে থাকলেও যেভাবে বিএনপি দলটাকে সংগঠিত করে রেখেছে, আমার কাছে মনে হয় এটি শুধুমাত্র বাংলাদেশের ইতিহাসে না, এটা বিশ্বের ইতিহাসে বিরল। আমি যতটুকু তাকে জানার চেষ্টা করেছি, তিনি প্রায় দীর্ঘ সময় তার ঘুম এবং খাওয়া ব্যতীত অধিকাংশ সময় তিনি আসলে সবসময় স্কাইপের সামনে থাকতেন এবং গ্রামগঞ্জে পাড়া মহল্লায় তার নেতাকর্মীদের সাথে আসলে সম্পর্ক রাখতেন। দেখেন, বিএনপিকে ভাঙার জন্য অসংখ্যবার চেষ্টা করা হয়েছে। শুধুমাত্র বিএনপি না, অন্যান্য দল, আমাদের দল গণ অধিকার পরিষদ সহ বাংলাদেশে কিন্তু হাসিনা এই কাজটি করেছে। তারপরেও বিএনপি যে এইভাবে আসলে টিকে থাকবে, এত জুলুম, নির্যাতন, নিপীড়ন, ক্রসফায়ার, এরপরেও আসলে বিএনপি দলটি টিকে আছে এবং আগামীতে ক্ষমতায় যাওয়ার একটি যে পাইপলাইন তৈরি হয়েছে, এর জন্য আমি মনে করি জনাব তারেক রহমান তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এবং ভবিষ্যতেও দেশ পরিচালনায়, বিশেষ করে তার বক্তব্যে আপনি খেয়াল করবেন যে অনেকে কিন্তু আধিপত্যবাদ, আগ্রাসন নিয়ে কথা বলে না। সেই জায়গায় জনাব তারেক রহমান কিন্তু সবসময় আধিপত্যবাদ, আগ্রাসনের বিষয়ে সোচ্চার। এবং এই একই কাজটা কিন্তু আমরা দেখেছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং আপনার তার মা এখন বর্তমানে অসুস্থ রয়েছে, আমরা তার জন্য আল্লাহর কাছে দোয়া করি। তিনিও সবসময় কিন্তু এই আধিপত্যবাদ এবং আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করেছেন। এবং আমি সবসময় যদি মনে করি, দেখেন শেখ হাসিনা যে তাকে জেলে নিল, এর একটাই কারণ যে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সবসময় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করেছেন, কথা বলেছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে হত্যাকাণ্ডের শিকার হয়েছে, ঠিক একই কারণে। তো জনাব তারেক রহমান তিনিও তার বাবা এবং মায়ের সেই পথে হাঁটার চেষ্টা করছেন। আমি ব্যারিস্টার মাহবুবুর রহমানের কাছে আরো একবার যাব এবং আপনার কাছে একটু সংক্ষিপ্তভাবে জানতে চাইবো যে এমন এক সময়ে দেশে তারেক রহমান ফিরেছেন যখন তার কাছে আকাশচুম্বী প্রত্যাশা মানুষের, সেসব প্রত্যাশা কি চাপ বাড়াবে বলে মনে করেন? না, আমার কাছে মনে হয় যে জনাব তারেক রহমান যতটুকুই আসলে বলেন, তিনি আসলে বাস্তবায়ন করবেন। এই যে এক সংস্কারের যে ৩১ দফা, আর আমরা ঐক্যমত্য কমিশনের যে বিষয়গুলো আলোচনা করেছি, বিএনপির এটি আমি মনে করি ইতিবাচক দিক যে তারা আসলে যতটুকু পারবে না সে বিষয়ে আসলে তারা সম্মতি দেয়নি, যদিও সেখানে আমাদের সহ অন্যান্য দলের আকাঙ্ক্ষা ছিল। তারপরেও জনাব তারেক রহমান এসেছেন, আমার কাছে মনে হয় যে তিনি আমি অবশ্যই প্রশ্নটা জি ধন্যবাদ আপনাকে। আমি মাহবুবুর রহমানের কাছে আসলে জানতে চেয়েছিলাম এই প্রশ্নটা। জি, আমি ইংলিশ কবি রবার্ট ব্রাউনিং প্যাট্রিয়ট কবিতাটা আপনারা অনেক পড়ে থাকবেন। এখানে প্যাট্রিয়ট কবিতাটার এই বর্ণনা এরকমের ছিল যে যিনি নেতা তিনি আসছেন চতুর্দিক থেকে, মানে পুষ্পাচ্ছাদিত রাস্তা দিয়ে তাকে নিয়ে যাওয়া হচ্ছে, চতুর্দিকে দালানের উপরে মানুষ দাঁড়িয়ে আছে। এই যে একটা মানে নেতাকে বরণ করে নেয়া, আজকে তারেক রহমানকে তেমনভাবেই বরণ করা হয়েছে। এই যে বরণ করাটা মানে হচ্ছে মানুষের আশাটা মানে খুবই বড় ধরনের আশা তার কাছ থেকে। কারণ হচ্ছে দীর্ঘদিন মানুষ একটা ফ্যাসিস্ট শাসনের মধ্যে ছিল, এখন কিছুটা কিছুটা নেতৃত্ব শূন্যতা রয়েছে। এই জায়গাটা যে মানুষের প্রত্যাশা এটা অনেক বেশি। কিন্তু আমার মনে হয় তারেক রহমান যদি তার যে ভ্যালুজ, যেটা তিনি ব্রিটেনে শিখেছেন, ফার্স্ট ওয়ার্ল্ডে শিখেছেন, তিনি যে প্ল্যান করেছেন, যেটা আমি বলেছি পরিকল্পনা করেছেন ৩১ দফা এবং ছোট ছোট প্রত্যেকটা বিষয়ে যে পরিকল্পনাগুলো করেছেন, সেগুলো যদি তিনি তার টিম দিয়ে বাস্তবায়ন করতে পারেন, তিনি যে জাতীয় সরকার বা সব রাজনৈতিক দলগুলোকে নিয়ে নতুন সরকার বা নতুন বাংলাদেশ গঠনের যে প্রত্যাশা করছেন, সেটা যদি বাস্তবেই তিনি করেন, তাহলে আমার মনে হয় এটা সম্ভব হবে। এবং কেন আমি এটা বললাম, যদি তিনি সেটা না করতে পারেন, তাহলে কিন্তু ওই প্যাট্রিয়ট কবিতায় শেষাংশে বলা হচ্ছে যে যাকে বরণ করা হয়েছিল সেই নেতাকেই আবার ঢিল ছুঁড়ে মেরেছিল কারা? ওই জনগণই। এবং তারেক রহমানকে অবশ্যই এবং তার সাথে যারা কাজ করবে তাদেরকে মনে রাখতে হবে যে প্রত্যাশাটা যেহেতু অনেক বেশি, আপনি যেহেতু প্রত্যাশা দেখিয়েছেন এবং যেহেতু মানুষের এখন একজন নেতা দরকার, তার মানে আপনাকে সেই প্রত্যাশা পূরণের প্রত্যাশা জন্য অনুযায়ী কাজ করাটা চেষ্টা করতে হবে। উচিত এখন। জি, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আলোচনায় যুক্ত হবার জন্য।